সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনুশীলনী 8-এর এ এবং 8-এর বি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 8-এর সি। অনুশীলনী 8-এর সি আলোচনা করব, অর্থাৎ জড় বস্তুর উপর ক্রিয়াশীল সমান্তরাল বলের লব্ধি। তাহলে আমাদের এখানে আমরা 8A এবং 8B তে যে সমস্ত বল নিয়ে আলোচনা করেছিলাম তারা ছিল অসমান্তরাল। তো আমরা জানি দুটি অসমান্তরাল বল, এদের ক্রিয়ারেখা একই বিন্দুতে মিলিত হবে, অথবা যদি মিলিত না হয় তাহলে বর্ধিত করলে মিলিত হবে। আজকে আমরা পড়ব সমান্তরাল বলের লব্ধি। আমরা দুটি বলকে সমান্তরাল বলবো যদি তাদের ক্রিয়ারেখা সমান্তরাল হয়। সাপোজ এ একটা বল পি এবং এ একটা বল কিউ। এই যে দুটা বল, এরা দেখা যাচ্ছে এদের ক্রিয়ারেখা সমান্তরাল, অর্থাৎ এদেরকে আমরা সমান্তরাল বল বলবো। একইভাবে আমরা যদি আরেকটা বল নেই, দেখা যাক এই বলটাকে যদি আমরা বলি আর, এবং এই ধরনের একটা বলকে যদি বলি আমরা এফ, তাহলে দেখা যাচ্ছে এদের ক্রিয়ারেখাও সমান্তরাল। এই বল দুটো সমান্তরাল বল। পার্থক্য হচ্ছে এই দুটো বল এদের ক্রিয়ারেখা সমান্তরাল এবং একই দিকে, এই কারণে এদেরকে সমমুখী অথবা সদৃশ্য সমান্তরাল বল বলা হয়। সমমুখী অথবা সদৃশ্য, সমমুখী অথবা সদৃশ সমান্তরাল বল বলা হয়। একইভাবে এই দুইটা বলের ক্রিয়ারেখা এরা সমান্তরাল কিন্তু বিপরীত দিকে, এই কারণে এদেরকে বলা হয় বিপরীতমুখী বা অসমমুখী, বিপরীতমুখী বা অসমমুখী অথবা অসদৃশ্য বলা হয়, অসদৃশ বল বলা হয়। তাহলে আমরা এই ধরনের বল, এদের ক্রিয়ারেখাকে আমরা যতই বর্ধিত করি তারা কখনোই এক বিন্দুতে মিলিত হবে না, ক্রিয়া বিন্দু। এই কারণে এদের যে লব্ধি, এগুলো সামান্তরিক সূত্র বলি, অথবা বলের ত্রিভুজ সূত্র, অথবা লামির উপপাদ্য, এই সমস্ত সূত্র দিয়ে এদের লব্ধি বের করা যাবে না। তাহলে এদের লব্ধি কিভাবে বের করা যাবে আমি একটা নিয়ে আলোচনা করবো, আরেকটা অনুরূপভাবে দেখিয়ে দেব। তো খেয়াল করা যাক, আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি একটি জড় বস্তুর উপর ক্রিয়াশীল দুটি সদৃশ্য সমান্তরাল বলের লব্ধির মান এবং ক্রিয়াবিন্দু। দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি। মনে করা যাক একটি জড় বস্তুর এ এবং বি বিন্দুতে দুটি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে পি এবং কিউ ক্রিয়া করছে। তাহলে এদের লব্ধি নির্ণয় করতে হবে। ধরলাম এই রেখাটা এল, এটা হচ্ছে বিএম, অর্থাৎ এল পি বলকে এবং বিএম কিউ বলকে প্রকাশ করছে। তাহলে আমি এ এবং বি বিন্দুতে এফ মানের দুটি বিপরীতমুখী বল প্রয়োগ করতেছি, অর্থাৎ তাদের মান সমান কিন্তু দিক বিপরীত। ধরা যাক এই বিন্দুটা এডি এবং এই বি, অর্থাৎ
এডি এবং বি দ্বারা এফ মানের দুটি বিপরীতমুখী বল, একটা এ বিন্দুতে এ বি বরাবর আর একটা বি বিন্দুতে বি এ বরাবর প্রয়োগ করা হলো। তাহলে এই দুটি বলের মান যেহেতু সমান এবং তারা বিপরীতমুখী, এই কারণে তারা পরস্পরকে নিষ্ক্রিয় করবে। নিষ্ক্রিয় করার ফলে দেখা যাবে আমাদের আগের যে দুটি বল সেই দুটি বলই থাকবে। অর্থাৎ এই চারটে বলের লব্ধি যা, এই দুটি বলের লব্ধিও তাই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে একই বিন্দুতে ক্রিয়ারত একটা বল হচ্ছে পি আর একটা বল এফ। তাহলে লব্ধির সামান্তরিক সূত্র, বলের সামান্তরিক সূত্র অনুসারে এদের লব্ধি কাজ করবে এই যে সামান্তরিক, সেই সামান্তরিকের এই বিন্দুগামী কর্ণ বরাবর, অর্থাৎ এ বিন্দুগামী কর্ণ বরাবর। ধরলাম এই লব্ধির মান হচ্ছে R1। একইভাবে বি বিন্দুতে এদিক বরাবর একটা বল এফ, এদিক বরাবর কিউ, তাহলে এদের লব্ধি হবে এই সামান্তরিকের এই কর্ণ বরাবর। ধরলাম এটার মান হচ্ছে R2। আমি এখানে লিখে দিচ্ছি R2। তাহলে পি এবং কিউ বল এদের লব্ধি হবে আসলে R1 এবং R2, এই দুটি বলের লব্ধির সমান। এখন আমরা যদি R1 এবং R2 এর ক্রিয়া রেখাকে বর্ধিত করি, তাহলে তারা কোন একটা বিন্দুতে ছেদ করবে। ধরলাম বিন্দুটা হচ্ছে ও। এখন ও থেকে এই পি এবং কিউ বলের সমান্তরাল যদি একটা রেখা আঁকি, সেটা এবি কে সি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই পি এবং কিউ এর লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করবে। এখন ও বিন্দুতে আমরা এবি এর সমান্তরালে একটা রেখা অঙ্কন করি। ধরলাম এক্স ও এক্স ড্যাশ একটা রেখা। আমরা লক্ষ্য করলেই দেখো, আমরা জানি যে বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর করা যায় একই রেখা বরাবর। সেই স্থানান্তর বিধি অনুসারে R1 এর ক্রিয়াবিন্দু এ থেকে একই রেখা বরাবর ও বিন্দুতে এবং R2 এর ক্রিয়াবিন্দু বি থেকে একই রেখা বরাবর ও বিন্দুতে স্থানান্তর করতে পারি। অর্থাৎ ও বিন্দুতে এদিকে আমাদের R1 বল ক্রিয়া করবে এবং এদিকে R2 বল ক্রিয়া করবে। এখন এই সিও রেখাকে যদি এদিকে বর্ধিত করি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা খেয়াল করব R1 বলকে আগের মতো, R1 যেহেতু পি এবং এফ বলের লব্ধি, তাহলে এটাকে আমরা পি এবং এফ উপাংশে বিভক্ত করতে পারি। অর্থাৎ ও বিন্দুতে পি এর ক্রিয়া রেখার সমান্তরালে R1 এর উপাংশ এদিকে হবে পি এবং এ বিন্দুতে এফ এর সমান্তরালে ও থেকে R1 এর উপাংশ হবে এফ, যা ও এক্স বরাবর ক্রিয়া করবে। একইভাবে R2 কে আমরা এর যে দুইটা উপাংশ ছিল কিউ এবং এফ, দুটো উপাংশে বিভক্ত করতে পারি, যেখানে ও বিন্দুতে কিউ এর সমান্তরালে R2 এর একটা উপাংশ হবে কিউ এবং এফ এর সমান্তরালে R2 এর আরেকটা উপাংশ হবে এফ। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা R1 কে পি এবং এফ এইদিকে এবং R2 কে কিউ এবং এফ দুটো উপাংশে বিভক্ত করার ফলে ও বিন্দুতে এফ মানের দুটি বল যাদের মান সমান কিন্তু দিক বিপরীতে, ফলশ্রুতিতে এই দুটি বল পরস্পরকে নিষ্ক্রিয় করবে। এই দুটি বল যদি নিষ্ক্রিয় করে, তাহলে আমাদের অবশিষ্ট বল একটা থাকবে পি আর একটা বল কিউ, এবং দেখা যাচ্ছে তারা একই দিকে ক্রিয়া করে। আমরা জানি দুটো বল যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে বৃহত্তম লব্ধি পাওয়া যায় বল দুটোর, যার মান হচ্ছে পি প্লাস কিউ। তাহলে আমরা বলতে পারি এখানে লব্ধি হচ্ছে পি প্লাস কিউ।
এখন আমরা যদি এই লব্ধির ক্রিয়াবিন্দু ও কে একইভাবে ওই বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি অনুসারে একই রেখা বরাবর আমরা সি বিন্দুতে স্থানান্তর করতে পারি, অর্থাৎ লব্ধির ক্রিয়াবিন্দু হবে এবি রেখাংশের অভ্যন্তরে এবি রেখাংশের উপরে সি বিন্দুতে। এখন প্রশ্ন হচ্ছে সি বিন্দুর অবস্থানটা কোথায় হবে সেটা নির্ণয় করা। আমরা একটু খেয়াল করে দেখব, এখানে দুইটা ত্রিভুজ আমরা যদি নেই, ত্রিভুজ এসিও এবং ত্রিভুজ এডিও, ত্রিভুজ এসিও এবং ত্রিভুজ এডিও। আচ্ছা, আমরা এখানে একটা নাম দিতে পারি, সাপোজ এটার নাম দিলাম এইচ এবং এই বিন্দুর নাম দিলাম কি। তাহলে এখানে এডিএইচ এবং এসিও এই দুটি ত্রিভুজের মধ্যে যেহেতু সিও এবং ডিএইচ সমান্তরাল এবং এটা তাদের ছেদক, সুতরাং অনুরূপ কোণ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, অর্থাৎ কোণ এ এইচডি এসিও ত্রিভুজের কোণ এওসি ইকুয়াল কোণ এইচডি। আবার কোণ সিএও এটা সাধারণ কোণ, অর্থাৎ উভয় ত্রিভুজের কোণ। সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ। আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি, অর্থাৎ ত্রিভুজ দুটি সদৃশ, আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। তাহলে অনুরূপ বাহু এ কোণের বিপরীত বাহু এসিও ত্রিভুজে হচ্ছে সিও এবং এডিএইচ ত্রিভুজে হচ্ছে ডিএইচ। তাহলে আমরা বলতে পারি সিও বাই ডিএইচ ইকুয়াল এসিও ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এবং এই কোণের বিপরীত বাহু এডিএইচ ত্রিভুজে হচ্ছে এডি। তাহলে দিস ইজ এসি বাই আইডি, অর্থাৎ সিও বাই ডিএইচ। আমরা চিত্র থেকে দেখতেছি ডিএইচ এবং এল পরস্পর সমান, সো দিস ইজ পি ইকুয়াল এসি বাই এডি। আমরা বল ইম্পোজ করেছিলাম, এডি ছিল এফ বল, সো দিস ইজ এফ। এখান থেকে আমরা লিখতে পারি পি ইন্টু এসি, অর্থাৎ পি ইন্টু এসি ইকুয়াল এফ ইন্টু সিও। একইভাবে আমরা যদি এখানে বি কেই এবং বিওসি ত্রিভুজ দিই, একইভাবে ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ বি কেই এখান থেকে প্রমাণ করতে পারবো কিউ ইন্টু বিসি ইকুয়াল এফ ইন্টু ওসি। তাহলে আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বার ডানে পাচ্ছি এফ ইন্টু ওসি, 2 নাম্বার ডানে এফ ইন্টু এসি ওসি। তাহলে 1 ও 2 থেকে আমরা লিখতে পারি, 1 ও 2 থেকে আমরা পাবো পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটাই সবচেয়ে বেশি প্রয়োগ করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একটু যদি খেয়াল করো, পি বলটা এ বিন্দুতে এবং কিউ বলটা বি বিন্দুতে ক্রিয়া করছে, তাদের লব্ধি সি বিন্দুতে। তাহলে পি ইন্টু এসি, অর্থাৎ পি যে বিন্দুতে ক্রিয়া করতেছে সেই বিন্দু থেকে লব্ধির ক্রিয়া বিন্দু দূরত্ব। একইভাবে কিউ ইন্টু কিউ বল যে বিন্দুতে ক্রিয়া করতেছে সেখান থেকে লব্ধির ক্রিয়া বিন্দু পর্যন্ত দূরত্ব, এদের গুণফল। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো। আমরা যদি চিত্রটা মুছে দিয়ে একটু বোঝার চেষ্টা করি,
তাহলে আমরা দেখব এই এ এবং বি, এ বিন্দুতে যদি পি বল ক্রিয়া করে আর পি বিন্দুতে কিউ বল সমমুখী সমান্তরাল, তাহলে এদের লব্ধি যদি সি বিন্দুতে ক্রিয়া করে লব্ধির মান হবে পি প্লাস কিউ এবং ফর্মুলা হবে পি ইন্টু এসি, অর্থাৎ পি বল তার ক্রিয়াবিন্দু এবং লব্ধির ক্রিয়াবিন্দু এদের মধ্যবর্তী দূরত্বের গুণফল ইকুয়াল কিউ বল এবং কিউ এর ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু এদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। এটা আমরা মনে রাখবো। এখন আমরা এখান থেকে লিখতে পারি P ডিভাইডেড বাই BC ইকুয়াল Q ডিভাইডেড বাই AC ইকুয়াল, আমরা যদি অনুপাতের ধর্ম ব্যবহার করি তাহলে এটাকে লিখতে পারি P প্লাস Q ইকুয়াল ডিভাইডেড বাই BC প্লাস AC, অর্থাৎ P ডিভাইডেড বাই BC ইকুয়াল Q ডিভাইডেড বাই AC ইকুয়াল, এই লব্ধিটাকে যদি আমরা r দ্বারা প্রকাশ করি তাহলে r ডিভাইডেড বাই, অথবা আমরা p প্লাস q লিখতে পারি, সমস্যা নেই। p প্লাস q ডিভাইডেড বাই bc প্লাস ac মানে ab। এই সূত্রটা অঙ্ক করার জন্য খুব উপযোগী হয়, আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা সূত্রটা মনে রাখবে। তাহলে আমরা সদৃশ সমান্তরাল বলের লব্ধি নিয়ে আলোচনা করলাম। একইভাবে আমরা দুটি অসদৃশ সমান্তরাল বলের লব্ধি নিয়ে যদি আলোচনা করি, দুটি অসদৃশ সমান্তরাল বলের লব্ধি নিয়ে যদি আলোচনা করি তাহলে কি দাঁড়ায় দেখো, এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে এদিকে যদি একটা বল পি কাজ করে এবং এদিকে একটা বল কিউ কাজ করে, দুটি বল সমান্তরাল কিন্তু তারা বিপরীত দিকে অর্থাৎ অসদৃশ। ধরে নিলাম পি হচ্ছে কিউ এর চেয়ে বড়। তাহলে আমরা যদি প্রমাণ দেখি তাহলে দেখবো যে এদের লব্ধি কাজ করবে এই বি এর রেখার বর্ধিত অংশে, অর্থাৎ লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি কাজ করে এবং বিপরীতমুখী হলে লব্ধি কাজ করে এই বল দুটির ক্রিয়াবিন্দুর সংযোগ রেখাংশের বহিস্থ কোনো বিন্দুতে আর সমমুখী হলে অভ্যন্তরে। তাহলে যদি এইখানে সি বলটা কাজ করে, লব্ধি বলটা কাজ করে সি বিন্দুতে, তাহলে এদের লব্ধি হবে এই দুইটা বলের বিয়োগফলের সমান এবং ফর্মুলা আগের মতোই পি ইনটু পি এর ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু পর্যন্ত দূরত্ব ইকুয়াল কিউ ইনটু কিউ এর ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ফর্মুলা ঠিক আগে যেটা বলেছিলাম ওটার মতোই। এখান থেকে আমরা আগের মতো লিখতে পারি পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এসি, এবং আমরা যদি অনুপাতের ধর্ম ব্যবহার করি তাহলে দিস ইজ পি মাইনাস কিউ ডিভাইডেড বাই বিসি মাইনাস এসি। পি মাইনাস কিউ মানে এদের লব্ধি, অর্থাৎ পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এসি ইকুয়াল হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বিসি থেকে এসি বাদ দিলে থাকবে এবি, সো দিস ইজ এবি। এই সূত্রটাও আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সূত্র দুটি তোমরা দেখবে। পরবর্তী লেকচারে আমরা এই সূত্র দুটি কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।